অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবির স্প্যারো পর্ব 2। লিখেছেন সালমা চৌধুরী। কৃষ্ণচূড়া ডালে কোকিলের কুহুতানে অপরূপ বসন্তের আভাস দিচ্ছে। নব্য পাতার ফাঁকে সূর্যের উদাসিত আলো বাতাসের আধার ঘুচিয়েছে। মোহঘরে আচ্ছন্ন একজোড়া চোখের নিষ্পলক দৃষ্টি শোভমান সূর্যের পানে। শীতল হাওয়া শরীরের প্রতিটা লোমকূপ কম্পমান হচ্ছে, তবুও অদূরে দৃষ্টি পড়ছে না। বুনু আকস্মাৎ ঘোর কাটল মেঘের। দীঘল চোখের পাপড়ি সহসা সংকীর্ণ হলো। ফর্সা আদলের টানা টানা চোখ দুটো ঘুরিয়ে আর চোখে তাকালো মেয়েটা। ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানভীর। গায়ের রং উজ্জ্বল, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। শ্রী গ্রিন রঙের টি শার্টটা বেশ মানিয়েছে তাকে। সে আর কেউ নয়, মেঘের একমাত্র ভাই সাফিয়াদিন খান তানভীর। দুজনের চোখাচোখি হতেই হাসল তানভীর। কি স্নিগ্ধ হাসি, যেন অমাবস্যায় বুকে এক টুকরো চাঁদের আলো। তানভীর হাস্যোজ্জ্বল চেহারা দেখে মেঘ ক্ষীণ হাসল, মৃদুস্বরে আওড়ালো, কিছু বলবে ভাইয়া? জানিস, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন? তানভীর একটু ভাবল, তারপর বলল, কারণ আজ পহেলা ফাল্গুন। মেঘ গোছে কপাল গুটালো। তানভীরের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠেছে। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই হাসি পরখ করছে। তানভীর ছেলেটা খুব শান্ত স্বভাবের, প্রয়োজনের বাইরে কথা কম বলে, অযথা দুষ্টুমি করা তার স্বভাবে নেই। বন্ধু মহলও সংকীর্ণ, তবে যারা আছে তাদের জন্য সব করতে পারে। এক কথায় দায়িত্বশীল এবং অত্যন্ত ভদ্র একটা ছেলে। বাবা মায়ের একমাত্র বোন মাহাদিবা খান মেঘকে ঘিরেই তার জীবন। মেঘ সিক্ত গলায় বলতে শুরু করলো, পহেলা ফাল্গুন তো প্রতি বছরই আসে। বকুলতলায় মেলাও বসে, গাছে গাছে রং বেরঙের ফুল ফোটে, কোকিলের গান শুনে ঘুমও ভাঙে। কই আমার জীবনে তো স্পেশাল কিছু হয় না। কথাগুলো বলা শেষ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। হৃদয়ের অন্তঃস্থলে শূন্যতার সুর বাজছে। তানভীর বনের স্থান চেহারার পানে চেয়ে আছে, ঠোঁটের কোণে হাসি রেখে অচিরেই ঘুরে গেল। কি বলতে এসেছিলে তা ভুলে বসেছ? তানভীর জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করল। আচমকা মেঘ হাসতে শুরু করলো। অকপট হাসির শব্দে চমকে উঠল তানভীর। হাসি দারুণ। মেঘের ফর্সা আদল ঝলমল করছে। এর পাশে কৃষ্ণবর্ণের বিউটি স্পটটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ হাসতে হাসতে বলল, আমি মজা করছিলাম ভাইয়া, তুমি দেখি সিরিয়াস হয়ে গেলে। তানভীর ঠোঁট দুটো কিছুটা প্রশস্ত হলো, আস্তে করে বলল, আব্বু ঠিকই বলে, তুই সত্যি একটা পাগলি। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আর তুমি আমার ভাই, মানে মেঘের পাগলির ভাই, মানে মেঘ পাগলির ভাই। তানভীর সে কথায় আর কোনো উত্তর দিল না। পেছন থেকে হাতে সামনে আনলো। হাতে বসন্ত রঙের শাড়ি, ম্যাচিং চুড়ি, কানে দুল, এমনকি বেলি ফুলের গাজরাও আছে। তানভীর নরম স্বরে বলল, এগুলো তোর? মেঘ চমকালো, একরাশ মুগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের পানে চাইল। জীবনে এতগুলো বসন্ত কাটালো, শাড়ি চুড়ি দেওয়া তো দূর, মেঘকে বাসা থেকে বেরই হতে দেয়নি তানভীর। সবসময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে মেঘের বাইরে বের হওয়া বন্ধ করে দিত, অথচ আজ সেই তানভীর কিনা শাড়ি দিচ্ছে। মেঘ কৌতূহলী চোখে চেয়ে বিড়বিড় করলো, তুমি আমার জন্য শাড়ি এনেছো ভাইয়া? এটা কিভাবে সম্ভব? তানভীর ওইরকমভাবেই জবাব দিল, আমি কেন আনতে যাব? আমার কি আর কোনো কাজ নেই? তানভীরের মুখে এমন উত্তর আশা করেনি মেঘ। থতমত গলায় আওড়ালো, এই শাড়ি পরে কি বাইরে ঘুরতে যেতে পারবো, নাকি বাসার ছাদের ছবি তুলে ফিরে আসতে হবে? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীকে নিয়ে ঘুরে আসিস,
কোন বান্ধবী? বর্ষা নাকি ছাতা নামের একজন আছে না, তাকে নিয়ে যাস। মেঘ গভীর মুখে বলে উঠল, আমার বান্ধবীর নাম বন্যা, বর্ষা ছাতা মাথা না। তানভীরের সহজ স্বীকারোক্তি, ওই একই হলো। মেঘ এবার কপট রাগী স্বরে বলতে শুরু করলো, একই হলো কিভাবে? ছাতা মানে কি? তুমি আমার বান্ধবীকে ছাতার সাথে তুলনা করো? বন্যা যদি এই কথা জানতে পারে তাহলে তোমার সাথে কথাই বলবে না কখনো। তোর বান্ধবী কথা না বললে আমার কি? সে তোর বান্ধবী, আমার না, তাই বলে ছাতা বলবে? এটা কোনো কথা হলো? তানভীর চেহারা বিরক্তি ভাব নিয়ে বলল, উফ, আচ্ছা বাবা, সরি, এবার হয়েছে। মেঘ তানভীরের হাত থেকে শাড়ি চুড়িগুলো নিতে নিতে হতাশ ভঙ্গিতে বলল, হয়েছে, কিন্তু বন্যা কি আমার সঙ্গে ঘুরতে যাবে? কেন যাবে না? প্রতি বছর আমাকে রিকোয়েস্ট করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। তার জন্য ও রাগ করে ওর বোনের সাথে ঘুরতে বের হয়। এবছর অভিমানে আমাকে কলই দেয়নি। আমি কল দিয়েছিলাম কিন্তু রিসিভও করেনি। তানভীর পকেট থেকে ফোন বের করে সময় দেখল, অদম্য কণ্ঠে বলল, তুই রেডি হয়ে নে, আমি দেখছি। মেঘ রুমে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালো। হাতে থাকা বসন্তী রঙের শাড়িটা গায়ের উপর জড়িয়ে আয়নার দিকে তাকালো। সূর্যের কোমল আলোতে মেঘের ফর্সা চেহারা দেখে মনে হচ্ছে কাঁচা হলুদের ছোঁয়া লেগেছে গায়ে। এলোমেলো বাতাসে ঘন কালো চুলগুলো নিজের গতিতে উড়ছে। শাড়ি পরার আগে মনের ভেতরে অনুভূতিরা সমুদ্রের জলরাশির মতো উপচে পড়ছে। মেঘ অনমনে বলে উঠল, এই বসন্ত সত্যিই স্পেশাল। ঘন্টা দুয়েকের মধ্যে মেঘ রেডি হয়ে নিল। শাড়িটা অবশ্য মেঘের আম্মু হালিমা বেগম পরিয়ে দিয়েছেন। চুল খোপা করে গাজরা দিয়েছেন। দুহাত ভর্তি চুড়ি, ভারী কোনো মেকআপ নেই। চোখে গাঢ় কাজল, টানা অধর যুগল গোলাপি লিপস্টিক, এতটুকুতেই সাজ কমপ্লিট। রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই আব্বুর সঙ্গে দেখা। প্রথমবার মেয়েকে শাড়ি পরতে দেখে বিস্ময় চোখে চেয়ে আছেন তিনি। দেখতে দেখতে মেয়ে যে কত বড় হয়ে গেল বুঝতেও পারেননি। এই তো সেদিন জন্মালো, কদিনেই কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। মেঘ আদুরে গলায় আওড়ালো, আব্বু, আমাকে কেমন লাগছে? জবাবে মোজাম্মেল খান বললেন, মাশাআল্লাহ, রাজকন্যার মতো লাগছে তোমাকে। কোথায় যাবে? মেঘ মিষ্টি হেসে বলল, ভার্সিটিতে যাব, প্রোগ্রাম আছে। তানভীর যাবে? জানি না, আমাকে রেডি হতে বলে ভাইয়া কোথায় চলে গেল। হালিমা বেগম নিজের রুম থেকে বের হতে হতে বললেন, তানভীরকে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় গেল। কেউ গেল না কিছু। দাঁড়াও, কল দিচ্ছি ভাইয়াকে। মেঘ কল দিতে যাবে, অমনি তানভীরের নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তানভীর জানতে চাইল, রেডি হয়েছিস? হ্যাঁ। কোথায় তুমি? নিচে আয়, আমি অপেক্ষা করছি। মেঘ আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে দ্রুত নিচে নামলো। গেটের সামনে যেতেই চোখ ছানাবড়া হয়ে গেল। রাস্তায় পাশে একটা রিকশায় বন্যা বসে আছে, পাশেই তানভীর দাঁড়ানো। বন্যার চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে রাগ। আর তুমি কি বন্যাকে বাসা থেকে উঠিয়ে এনেছো? তানভীর আর চোখে বন্যার দিকে একবার তাকালো, পরপর মেঘের দিকে চেয়ে গভীর গলায় বলল, আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয়? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল, না, একদমই না, আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই, তাই না বন্যা? মেঘের কথা শুনে তানভীর মৃদু হাসল। মেঘ বন্যার দিকে তাকিয়ে বন্যা ভেমচি কেটে মুখ ঘুরিয়ে নিল। মেঘ এগিয়ে এসে বন্যার হাত ঝাঁকিয়ে আবারও শুধালো, এই বন্যা, আমার ভাই ভালো না? বন্যা না পেরে কোনো মতে জবাব দিল, হ্যাঁ, খুব ভালো। এখন চল, যেতে হবে। তানভীর পকেট থেকে কিছু টাকা বের করে মেঘকে দিয়ে বলল, তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নি, বেচারি না খেয়ে বেরিয়েছে। আর তুইও কিছু খাসনি মনে হয়। ইস, আদিক্ষেতা। তানভীর রাগী স্বরে আওড়ালো,
এই মেয়ে, কী বললে? বন্যা সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বলল, কিছু বলিনি। তানভীর ধমকের স্বরে ফের বলল, বলবেও না কিছু। আমার সামনে উল্টাপাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে। মেঘ রিকশায় উঠতে উঠতে বলল, ভাইয়া তুমি ইদানিং খুব মেজাজ দেখাচ্ছ। আব্বুকে বলে তোমার ডাক্তার দেখাতে হবে খুব দ্রুত। কিসের ডাক্তার? পাগলের ডাক্তার। তানভীর নিরেট কণ্ঠে আওড়ালো, আমি কি পাগল? মেঘ খানিক হেসে বলল, মনে হয় আমার আঁচড় পড়েছে। না হয় তুমি তো পাগল হওয়ার কথা না। তাছাড়া তুমি পাগল হলে আব্বু আম্মুর কী হবে? তাদের একটাই ছেলে, বংশের বাতি বলে কথা। তানভীর কপালে ভাঁজ ফেলে রাগি চোখে তাকিয়েছে কেবল। অমনি তানভীর ফোন বাজতে শুরু করেছে। তানভীর ফোন বের করে মুচকি হাসল। মেঘকে ধমক দেওয়ার বদলে শান্ত গলায় বলল, সাবধানে যাস। তানভীর হাবভাব দেখে মেঘের মনে খটকা লাগছে, কিন্তু রিকশাওয়ালা মামা রিকশা চালাতে শুরু করেছেন বলে মেঘ আর কিছু বলতে পারেনি। মিনিট দুয়েক মেঘ চুপ করে বসে ভাবছিল। হঠাৎ বন্যার ডাকে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। বন্যা জিজ্ঞাসা করলো, কথা নেই বার্তা নেই, তুই হঠাৎ শাড়ি পরতে গেলি কেন? মেঘ অশ্রুযুগল আপনা আপনি দুপাশে সরে গেল। নিভু নিভু চোখে বন্যার দিকে তাকিয়ে বলল, প্রিয়জনের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরে, তুই কি এই কথাটাও জানিস না? মেঘের কথা শুনে বন্যা চমকে উঠল। কণ্ঠরোধ হওয়ার অবস্থায় মেয়েটা মেঘের সাথে বন্যার বন্ধুত্বের কতগুলো বছর পেরিয়েছে। প্রাইমারি স্কুল থেকে তাদের পথ চলা শুরু। সৌভাগ্যক্রমে দুজনে এখন একই বিশ্ববিদ্যালয় ছাত্রী। এক বছর পথ চলার মেঘকে এখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা। পড়াশোনার সুবাদে মেঘের আব্বু আম্মু তানভীর আর মেঘকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় মেঘের পড়াশোনার চাপও একটু বেশি ছিল, তাই আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়াও খুব একটা হয়ে ওঠেনি। তানভীর ছাড়া মেঘের জীবনে আর কোনো ছেলের অস্তিত্ব আছে বলে বন্যা মানতে পারছে না। ভার্সিটির ক্লাস শুরু হলো মাত্র 2 মাস হবে। এর মধ্যে দুজন ছেলে বন্ধুর সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যে কেউ যে মেঘের প্রিয়জন হতে পারে এটা সম্ভাবনাও নেই। সবচেয়ে বড় বিষয়, যে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে তানভীর ভাইয়ার কানে খবর পৌঁছে যায়, টিউশন থেকে বের হতে 5 মিনিট দেরি হলে উপস্থিত হয়ে পড়ে সেখান থেকে তার প্রিয়জনের সঙ্গে শাড়ি পরে দেখা করতে যাচ্ছে, অথচ তানভীর ভাইয়া কিচ্ছু বলল না। এটা অসম্ভব বিষয়। বন্যা ভাবতে ভাবতে আচমকা চেঁচালো, এ হতে পারে না, কি হতে পারে না? বন্যা অস্থিরতা বাড়ছে, শরীর ঘামতে শুরু করেছে। অবিশ্বাস্য চোখে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে মেঘ মৃদু স্বরে বলল, ভার্সিটিতে। কিন্তু তুই যে বললি প্রিয়জনের সাথে দেখা যাবি। মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, সামান্য একটা কথাতে তুই এত সিরিয়াস হয়ে গেলি? দেখ তোর শরীর কিভাবে ঘামছে। তো যাই হোক, এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানেন। পরের পর্ব খুব শীঘ্রই আসবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।